দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবনুর রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ বিষয় একই সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় একটু বিশেষ আলোচনা বলতে পারেন, মিয়ানমার, আরাকান আর্মি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের করণীয় সে বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, সাবেক অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডান দিকে আছেন মেজর অবসরপ্রাপ্ত ডেলিজ খান, নিরাপত্তা বিশ্লেষক ও মুখ্য সমন্বয়ক জনতার দল। দুজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র। দর্শক, জুমে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদ হোসেন, মিয়ানমারের নিযুক্ত সাবেক কনসাল জেনারেল। এমদাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু স্টুডিও থেকে শুরু করতে চাই, আপনার কাছে আসবো নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, এখন যে বাস্তবতার মধ্যে আসলে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, একই সঙ্গে আরাকান আর্মির যে বাস্তবতা, সব মিলিয়ে কতটা সহজ মনে হয়? মানে এটা কি দিন দিন আরও জটিল হচ্ছে কিনা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা? দেখেন, আগে তো যা পরিস্থিতি ছিল দীর্ঘ সময়, সেটা একেবারেই স্থবির ছিল এবং সেখানে সম্পূর্ণ একটা নৈরাশ্য কাজ করত। কিন্তু এখন যে ইনিশিয়েটিভটা নিয়েছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং জাতিসংঘের পক্ষ থেকেও যে খাদ্য ও ওদেরকে যে সহযোগিতার যে সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া বোধহয় শুরু হয়েছে, আমি তো মনে করি যে কিছুটা গতি সঞ্চয় করেছে এদের বাস্তবতা। এখন আমার মনে হয় যদি এদেরকে এই ফ্যামিন কন্ডিশনসের কথা বলা হয়েছে, সেখানে যদি সাহায্য দেয়া হয়, আর যে বিষয়টা আসলে আমরা সাধারণত একটু অ্যাভয়েড করি সরাসরি অফিসিয়াল আলোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই আরাকান আর্মির যে রোল, মায়ানমার রেগুলার ফোর্সেসকে পকেটসগুলো থেকে সরিয়ে দেয়া, সেখানে আমার মনে হয় আরাকান আর্মি বোধহয় কিছুটা গেইনস অর্জন করেছে সেখানে। আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটা কি এই যে রসদ সরবরাহ করার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে কি না, কিংবা আমরা শুনে যাচ্ছি যে মার্কিন কিছু বাহিনী কক্সবাজারে এবং ওই অঞ্চলে ইনভলভ হয়েছে। তাদের কি ধরনের অবস্থান, কি ধরনের রিসোর্সেস তাদের হাত থেকে যাচ্ছে, সেটা সম্পর্কেও কিন্তু কিছু বলতে পারি না, কোনো আমরা তথ্য পাইনি। আর বাংলাদেশের সেনাবাহিনীও কতখানি ইনভলভড, আদৌ তারা কি এই প্রক্রিয়ার সাথে কোনো রকম করিডোরের কথা বলছেন? হ্যাঁ, করিডোরের সাথে বলছেন। হ্যাঁ, ওটাতেই তো আরাকান আর্মির সাথে রিলেট করে, কারণ এখানে তো প্রতিপক্ষটা হচ্ছে আরাকান আর্মি। করিডোর নিয়ে তো এমনি ধরেন একরকম নেগেটিভ বিষয় আসছে যে বাংলাদেশের নিরাপত্তা, করিডোর বলছি না, আমি যেটা বলছি যে আরাকান আর্মির সাথে আমাদের যে সামরিক বাহিনীর কোনো সংযোগ আছে কি না আদৌ, সেই প্রশ্নটা আমি রেইজ করছি। আমি বলতে পারি না যে কোনো সংযোগ আছে কি না। এখন আরাকান আর্মিকে নিয়ে এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যে একটা কিছু কিছু ফ্যাক্টস তো আমরা জানতে পেরেছি যে যেহেতু আরাকান আর্মি আন্তর্জাতিক স্বীকৃতি চায়, বৈধতা চায়, এবং যেহেতু মায়ানমার গভর্নমেন্ট সেখানে একেবারেই একটা স্ট্রেইট পজিশন নিয়েছে, আমি বলতে পারি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা তো এই কথা বলেছে যে আমাদের পলিসি কি হবে সেটা আমরা ঠিক করব, এবং উনি খুব ফার্ম ল্যাঙ্গুয়েজেই বলেছে। আর তাছাড়া উনি এটাও অ্যাড করেছে, যদি মায়ানমার সরকার এই আরাকান আর্মির সাথে কথা বলতে পারে এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথেও কথা বলতে পারে এবং চীনের মধ্যস্থতায় সেখানে আমরা অনেক সময় পজিটিভ আউটকাম হয়, আবার নেগেটিভ আউটকামও হয়, তো সেই রকম যোগাযোগ তারা করতে পারলে আমাদের এখানে, এরা আমাদের বর্ডারে চলে এসছে, মায়ানমার সরকার এটা নিয়ে কোনো কিছুই করেনি, বারবার তারা অ্যাভয়েড করেছে, আমাদের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে, তো সেখানে আমরা কেন তাদের সাথে ডিল? আমার তো মনে হয়েছে এটা খুবই র্যাশনাল। আমাদের সঙ্গে আমরা একটু ভার্চুয়ালি যুক্ত হয়ে আপনার কাছে আসবো। আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত এমদাদ হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এমদাদ হোসেন, আপনি তো মিয়ানমারে ছিলেন, সেই জায়গাটায় একটু ওখানকার বাস্তবতা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে দিন দিন তো বিষয়টি আসলেই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবং এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও আসলে প্রত্যাবাসন করা যায়নি। এই লম্বা সময় পরও আলোচনা সমালোচনা আসলে হয়েছে, আসলে কি সম্ভব আসলে মানে প্রত্যাবাসনের
আশাবাদী হতে পারি আমরা? ধন্যবাদ। প্রফেসর সাইদুজ্জামানের বক্তব্য আমি শুনছিলাম, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। জি বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ওনার যে বিশ্লেষণ, আমি ওনার একজন মুগ্ধ শ্রোতা। কিন্তু এখানে যেই প্রেক্ষাপট উনি বর্ণনা করেছেন সেটার সাথে বাস্তবতা একেবারেই সম্পূর্ণ বিপরীতমুখী। আরাকানে বা রাখাইন স্টেট আমরা যেটা বলি, সেটা সেখানে এখনো পর্যন্ত, যদিও জাতিসংঘ বছরখানেক আগে একবার বলেছিল সেখানে ফ্যামিন বা দুর্ভিক্ষ অবস্থা দেখা দিতে পারে ডিউ টু যেখানে যে প্রোডাক্ট হয়েছে, প্রোডাকশন চেইনটা অনেকে হ্যাম্পার হয়েছে যুদ্ধের কারণে। সেখানে তাদেরকে আমাদের মাননীয় যে নিরাপত্তা উপদেষ্টা কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে প্রথম আলোতে একটা সাক্ষাৎকারকে দিয়েছেন। সেখানে অকাঠ্যভাবে উনি যুক্তি তুলে ধরতে চেয়েছেন যে খাদ্য আমাদের এই মানবিক করিডোর বা ওটাকে সরে আসছে করিডোর না বলে প্যাসেজ, অর্থাৎ লাউ কদু, এদিকে একবার কদু একবার লাউ, যেভাবে হোক, যেভাবেই নাম ডাকা হোক, কথাটা হচ্ছে ওই অঞ্চলে সাহায্য প্রেরণের জন্য একটা প্যাসেজ আর কথা উল্লেখ করা হচ্ছে। সেটা জোরালোভাবে আমাদের প্রতিরক্ষা বা আমাদের সামরিক বাহিনী থেকে সেটার সাথে দ্বিমত পোষণ করা হয়েছে। এটা কোনো রাগ ডাক নেই, এটা প্রকাশ্যে বলা হয়েছে। এটা কারণ হচ্ছে কি, আমরা যত কথাই বলি না কেন, রাখাইন স্টেটে এখনো পর্যন্ত মিয়ানমারের সার্বভৌমত্ব স্বীকৃত। এতে কেউ এখনো পর্যন্ত, আরাকান আর্মিও বলে না যে দে আর ইন্ডিপেন্ডেন্ট, তারা সভরেন না। এখনো পর্যন্ত রাখাইন স্টেটে সভরেনিটি অফ নেপেডু ইজ এস্টাবলিশড অ্যান্ড রিকগনাইজড। এখন আরাকান আর্মি হচ্ছে সেখানে নন স্টেট অ্যাক্টর। তারা একটা বিদ্রোহী গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামে যেমন বিদ্রোহী গোষ্ঠী আছে, সেখানে সেরকম বিদ্রোহী গোষ্ঠী। সেই বিদ্রোহী গোষ্ঠীটা, তারা তাদের যে স্ট্রেংথ, তাদের যে ওখানে যে তাদের স্ট্যাবিলিটি বা তাদের ইনফ্লুয়েন্সটা, এটা কিন্তু নিশ্চিত নয় কতদিন পর্যন্ত। কারণ আমরা ওখানে কতগুলি, দুটো অভিজ্ঞতার কথা আমি এখানে বলবো। একটা হচ্ছে শান স্টেটে লাসিও নামক শহরটা এই বিদ্রোহী শানদের বিরুদ্ধে ছিল। সেখানে কিছুদিন আগেই সেটা চীনের মধ্যস্থতা হোক বা অন্যান্য প্রভাবে হোক, সেটা মিয়ানমার সেনাবাহিনী তার পুনর্দখল করেছে বা তাদের হাতে ছেড়ে দিয়ে তারা চলে গেছে। 2 নম্বর হচ্ছে আপনার সাগাইং ডিভিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রদেশ। পুরো প্রদেশটাই কিন্তু পিডিএফ, যেটা পিপুলস ডেমোক্রেটিক ফোর্স, যেটা এনইওজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ফোর্স, তারা দখল করেছিল। যখন শান স্টেটে এরা একটু রেসপাইট পেয়েছে, 3টা ব্রিগেডকে রিলোকেট করে আপনার সেই সাগাইং ডিভিশন থেকে একেবারে ঝেঁটিয়ে পিডিএফকে বের করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তো এখনো আমাদের দেখার সময় আসেনি। একটা প্রশ্ন একটু করতে চাই মেজর অবসরপ্রাপ্ত ইমদাদ হোসেন, সেটি হচ্ছে যে যদি কোনো সময় আরাকান আর্মি এই যে এই পোর্শনটা যদি স্বাধীন হয়, সেটির সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে কোনো না কোনো ফরম্যাটে আরাকান আর্মির সঙ্গে এখন থেকে কোনো রকম নেগোসিয়েশনে যাওয়া। আপনি হাইপোথেসিস বলছেন কোনো না কোনো সময়, প্লিজ লেট মি ফিনিশ। জি জি প্লিজ। আপনি হাইপোথেসিস বলছেন কোনো না কোনো স্বাধীন হয়, দ্যাট ইজ আ ফিউচার টেন্স। এটা ভবিষ্যতে কি হবে, আরাকান নাও থাকতে পারে, সেটা ধ্বংস হয়ে যেতে পারে। ভবিষ্যতের কথা যদি বলেন, আপনি স্বাধীন হবে না হবে এটার উপরে, হাইপোথেসিসের উপরে ইউ ক্যানট মেক ইউর পলিসি। আপনার বাস্তবতার সাথে আপনার পলিসি রিলেট করতে হবে। বাস্তবতাটা আমি যেটা বলতে চাচ্ছি, সেখানে এত সহজ হবে না মিয়ানমারের ওখানে সভরেনিটিকে আপনার কম্প্রোমাইজ করা। বিকজ আপনি যদি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি 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 ক্লিয়ার শুনতে পাচ্ছি। এখানে চীনের সবচাইতে ইম্পর্টেন্ট তাদের ডিপ সি পোর্ট আছে, চীনের সেখানে গ্যাস ফিল্ড আছে, চীনের সেখানে চায়না মিয়ানমার করিডোর আছে, ইকোনমিক করিডোর আছে, ভারতের সেখানে বৃহৎ স্বার্থ আছে। আমরা যদি মনে করি যে আরাকান আর্মি ওখানে সর্বেসর্বা হয়ে গেছে, ইটস ভেরি রং। আপনি একটা সভরেন কান্ট্রির সাথে আরেকটা সভরেন কান্ট্রির যোগাযোগ হয়, কথা হয়, আপনার আন্ডারহ্যান্ড আন্ডারকারেন্ট বহু কিছু আছে, সেটাকে আপনি প্রকাশ্যে আনতে পারেন। আপনি যখন বলবেন যে আমার আরাকান আর্মির সাথে আমার, সো হাউ নেপোডি উইল রিঅ্যাক্ট। আপনি যদি কালকে যদি আপনি মিয়ানমার যদি বলে যে আমার ইউপিডিএফ এর সাথে, পিসিজি এর সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি তাদের সাথে কথা বলছি, হাউ বাংলাদেশ উইল রিঅ্যাক্ট? একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে, আপনি কোন পর্যায়ে গিয়ে কি কথা বলবেন। আপনি একটা দায়িত্বশীল পদে বসে আরেকটা সভরেন কান্ট্রির উপরে এইভাবে কথা আমরা কখনো বলি না, বলা উচিত নয়। সেটা হচ্ছে আপনি আন্ডারকারেন্ট অনেক কিছু থাকবে, অনেক যোগাযোগ থাকবে, অনেক কিছু হবে। আপনি দেখেন এখন কি হয়েছে, আমাদের অ্যাম্বাসেডর নাই নেপেডুতে, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই নেপেডুতে। সো হাউ উইল কমিউনিকেট? আপনি কি করবেন এখানে? আপনি কে উইল টেক দ্য রিস্ক অফ
দিস এই যে প্যাসেজ টেসেজ এই যে সেনাবাহিনী সামরিক বাহিনী তো যথার্থভাবেই তাদের অবস্থানটা জানান দিয়েছে। আপনি এমন একটা ঝুঁকিতে আমি যাচ্ছি যেখানে আমার কোনো গেইন নাই, আপনি স্পেল আউট করেন নাই যে এটার মাধ্যমে এই কথা, এটা করলে রোহিঙ্গারা চলে যাবে, সমস্ত রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হবে, হুইচ ইজ দ্য প্রাইম অবজেক্টিভস অফ বাংলাদেশ। আপনি সেই জিনিসগুলো বিবেচনায় রেখে আপনার তারপর আপনি কথাবার্তা বলেন, আপনি করেন যা করার করেন, কিন্তু আপনি আমাকে ঝুঁকিতে ফেলবেন, কিন্তু আমার এখানে যে 12-13 লক্ষ রোহিঙ্গা আছে তাদের ব্যাপারে আপনি কোনো স্পেল আউট, বরং আপনি কি বলা হলো, আপনার থাইল্যান্ড থেকে বলা হলো 1,80,000 চলে যাবে, আমরা দেখলাম এর পরেও 1,13,000 বাংলাদেশে প্রবেশ করলো, আরো উল্টা। তাহলে কি হচ্ছে, এখানে আরাকান আর্মি কিন্তু এই রোহিঙ্গাদের জেটিএ পিটিএ মিয়ানমার সেনাবাহিনীর পাশে বসে এই রাখাইনরা সহযোগী শক্তি ছিল এদেরকে এখানে ঢুকানোর জন্য। এবং আরো একটা জিনিস, এটা আমি স্পষ্ট করে বলি, আরাকান এই যে রোহিঙ্গারা কিছু 1,000-2,000 মতো মিয়ানমার সেনাবাহিনীর সাথে জোটবদ্ধ হয়ে আরাকান আর্মির সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে এই হোস্টাইলিটি এটা কিন্তু আমরা নেগোশিয়েট করতে পারিনি, যার জন্য আরাকান আর্মি এখন বাকি রোহিঙ্গা যে পকেটগুলো আছে যেখানে রোহিঙ্গারা আছে তাদেরকে এখানে উচ্ছেদ করে বিটি মাটির থেকে তারা বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, তাদের অবস্থানটা আরো আনটেনেবল হয়েছে। তো আমি আরাকান আর্মির সাথে সেখানে কিভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টাকে সামনে একটা বিষয় একটু বলবেন, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ কি ঠিক পথে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য? মিয়ানমার তো কোনো কথা এখন পর্যন্ত রাখেনি, সেক্ষেত্রে আসলে কি করণীয় দেখেন সামনে? সেটা হচ্ছে আমি বলি এই কথাটা হচ্ছে, এটা বারবার বলা হচ্ছে, আবারও চর্বিত চর্বণের মতো, আমরা কখনো ভারতের কাছে গেছি অতীতের, এটা আমি প্রফেসর সাইদুজ্জামানের সাথে একদম একমত, এটা একটা স্টাইলমেট ছিল, একটা স্থির একটা, ওই যে আপনার যখন বলে স্থির ইয়েতে চলে আসা, পেন্ডুলাম যখন স্থির হয়ে যায় সেরকম স্থির অবস্থায় ছিল। কিন্তু কথা হচ্ছে আমরা মিয়ানমার যারা সেনা কর্তৃপক্ষ আছে, যারা ন্যাপেডোর কর্তৃপক্ষ, তাদের সাথে সরাসরি কখনো আমরা বোধ করি নাই, কেন আমি জানি না, তাদের সাথে এনগেজ করে তাদের মাধ্যমে তাদের সাথে কথা বলে সরাসরি আমরা কখনো জাতিসংঘে গিয়েছি, কখনো চীনে গিয়েছি, কখনো ভারতে গিয়েছি, কখনো অন্যান্য জায়গায় আমরা উই অ্যাপ্রোচ, কিন্তু একটা জিনিস আজ পর্যন্ত বোধগম্য নয়, মিয়ানমার সামরিক কর্তৃপক্ষের কাছে নাকি আমাদের কাছে এমন জিনিসটা এখনো রয়ে গেছে যে ওরা গণতন্ত্র, আরে গণতন্ত্র আমার অবজেক্টিভস, আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই অবজেক্টিভস, সেখানে সে কি মিলিটারি রুলার, সে কি ডেমোক্রেটিক, তার কিসে অটোক্রেসি, এগুলি দিয়ে আমার দরকার প্রয়োজন না, এটা তার দেশের বিষয়। প্রত্যেকটা দেশ তার আফ্রিকাতে আফ্রিকার মতো আছে, রাশিয়ার মতো চলে, চীনের মতো চলে। আমরা এখন একটা গো ধরেছিলাম অতীত আগের রিজিমের মধ্যে, ওরা ডেমোক্রেটিক শক্তি না, আমরা একটা বিরাট ডেমোক্রেসির দেশ, আমরা কি করে, অথচ আমার ডেমোক্রেসির কোনো খবর নাই। আচ্ছা, একটা মিলিটারি গভর্নমেন্টের সাথে আমার বিটার এক্সপিরিয়েন্স আছে, মিয়ানমারের 80 জনের মতো তাদের ন্যাশনাল এই যে কমান্ড কাউন্সিলের সমস্ত ইনক্লুডিং জেনারেল তাঁসুয়ে থেকে শুরু করে জেনারেল মংয়ে সবাই রেডি হয়েছে। আমি এটা লজ্জার কিছু নয়, আমি 4 জন জেনারেলের টাই বেঁধে দিচ্ছি, ওরা টাই বাঁধতে পারে না, টাইটুই পরে না, বাংলাদেশে আসবে। আমাদের এখানে সংবাদ সম্মেলন করা হলো, হঠাৎ করে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগের সময় যে, এটা বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনারা কি এটা আপনাদের উদ্যোগ নাকি মিয়ানমারের উদ্যোগ তাদের এই সফরের? তো বললো যে না, আমরা একটা সামরিক সরকারের সাথে আমাদের সহযোগ, নিজেদের থেকে কোনো উদ্যোগে নিয়ে কোনো ভূমিকা। দে গট দ্য মেসেজ, তাদের যে অ্যাডভান্স পার্টি আসছে সেখানে ডিডিএসআই 4 জন অফিসার ছিল, দে সেন্ড দ্য রিপোর্ট। জেনারেল কিনু তখন ডিডিএসআই এর বস, জেনারেল কিনু তখন বললেন যে না, আমরা বাংলাদেশে যাব না, রাতের ভিতরে তাদের সমস্ত ট্যুর প্রোগ্রাম তারা ক্যান্সেল করে দিয়েছে, বাইলেটারাল ভিজিট। তো এইভাবে এখন আমার অবজেক্টিভস আমি প্রায়োরিটি না দিয়ে, সে কি সামরিক শাসক না অসামরিক শাসক, গণতন্ত্র না অটোক্রেসি, এটা আমার না মোনার্কি, আমার কি দরকার? আমার দরকার হলো আমার অবজেক্টিভস, তার দেশ কি শাসন করবে সে করুক গিয়া। এখন আমরা বলি এই যে হাইপোথিস, একদম বলা উচিত না। আরাকান আর্মি কিন্তু একবারও এই পর্যন্ত তারা অ্যানাউন্স করে নাই, কোথাও ডিক্লেয়ার করে নাই যে তারা একটা স্বাধীন সত্তা চায়, তারা একটা লুজ ফেডারেশনে থাকতে চায়। তাহলে আলটিমেটলি কি হবে? ন্যাপিডোর কর্তৃত্ব ওখানে থাকবে। আরাকানিসরা জানে তারা স্বাধীন সত্তা নিয়ে এখানে থাকা ইজ ডিফিকাল্ট অ্যাট দ্য মোমেন্ট তাদের জন্য, কারণ সেখানে আপনি এখনো পর্যন্ত মেইন যেমন সিটুয়ে আরাকানের রাজধানী এখন কার দখলে? মিয়ানমার সেনাবাহিনীর। নেপোলি কার দখলে? মিয়ানমার সেনাবাহিনীর। ঠান্ডুয়ে কার দখলে? মিয়ানমার সেনাবাহিনীর কাছে এখনো আছে। এখন কথা হচ্ছে চীন যদি একটু বিগ্রায় বসে, আমিও জানি, প্রফেসর সাইদুজ্জামান স্যার আরো বেশি জানেন এটা, তাদের যে ব্রাদারহুড অ্যালায়েন্স আছে, it is blessed and supported by totally wholly and solely by China এখনো পর্যন্ত। সেখানে তাং, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং আরাকান আর্মি, এদের সদর দপ্তর হলো আবার
প্লেটোবাতে, চীন স্ট্রেটে, সেখানে চীন স্ট্রেট মানে চায়না না, চীন স্ট্রেট মায়ানমারের একটা প্রদেশ, সেখানে তারা দে আর সাপোর্টেড। তাং আর্মি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন চাইনিজ সাপোর্ট, and Kachin independent army totally supported by the China. সো এখানে এই ক্যালকুলেশনটাকে হিসাব না করে আমি তো আরাকান আর্মিকে এখন মনে করি যে সেই সর্বশক্তি রাখাইনের, ইট ইজ এ ভেরি রং পারসেপশন। ধরেন বাংলাদেশ মিয়ানমারের মধ্যে আলোচনায় বা মিয়ানমারের উপরে চাপ প্রয়োগ করে এটি সমাধান সম্ভব, তাই বলছেন, অন্য কোথাও না গিয়ে? চাপ প্রয়োগ না, চাপ দিয়ে কখনো অবজেক্টিভ, এই বর্তমান বিশ্বে চাপ খুব কম নেয়, খুব কম দেশ আছে। আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোমেসিতে চাপ বলে কোনো শব্দ না। ডিপ্লোমেসি হচ্ছে পারস্পরিক, আমরা এমন একটা সম্পর্ক স্থাপন করতে চাই যে আমরা কারো কেউ শত্রু নই, আমরা তোমাদের দেশের মানুষগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও, তোমাদের সাথে তোমাদের স্বার্থের উপর আমাদের কোনো ধরনের আমার এখানে চাওয়া পাওয়া নাই। তুমি তোমার দেশের মানুষ আমাদেরকে পাঠিয়েছো, বরং তোমার জন্য সমস্যা হবে। এটা হচ্ছে পারস্পরিক একটা ইজ এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। চাপ কথাটা ডিপ্লোমেসিতে আপনি ব্যবহার করলে কখনো ডিপ্লোম্যাটিক অবজেক্টিভস ইউ ক্যানট অ্যাচিভ। জি, অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ইমদাদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো সময় আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনার সুযোগ হবে। অনেক ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত ডিলিজ খান স্যার আমাদের সঙ্গে মানে প্রথমবারই থাকলেন, উনি আসলে বিদায় নিচ্ছেন ব্যক্তিগত কারণে। বাংলাদেশ ঠিক পথে আছে কিনা আসলে প্রত্যাবাসনের জায়গাটাই আমরা যে প্রশ্নটি করেছিলাম স্যারের কাছে, যে মিয়ানমার তো শুরু থেকে অনেকবারই আসলে কথা দিয়েছে এটা হবে সেটা হবে, আলটিমেটলি কিছু হয়নি, এতগুলো বছর মানে পার হয়ে গেল, সম্ভাবনা দেখেন যে প্রত্যাবাসন হবে? ধন্যবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকুম। আল্লাহ আমার কণ্ঠের জড়তা দূর করুক এবং আমার কমিউনিকেশন ইফেক্টিভ যেন হয় সেই তৌফিক দান করুন, এটা বলে শুরু করছি। প্রথমেই আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রত্যাবাসনের সম্ভাবনার ব্যাপারটা নিয়ে, তার আগে আমাদের আসলে পুরো কনটেক্সটটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন মানে রাখাইন ওর আরাকান যেটাকে আমরা বলছি। 2018 সালে একটা বই লিখেছিলাম এই ঘটনার উপরে, নাম ছিল রোহিঙ্গার অঙ্গ। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো এরকম একটা প্যাথেটিক টপিকের উপরে একটা বই লিখছেন, পরে আবার রঙ্গ শব্দটা ইউজ করলেন কেন? কারণ আমাদের দেশে রঙ্গ শব্দটা মানে স্যাটায়ারিক অর্থে ব্যবহার করা হয়, যদিও আমি মিন করতে চাইছিলাম প্যারাডক্স। এখন এই প্রবলেমটাকে বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস যদি ক্ল্যারিটি না থাকে তাহলে আমাদের জন্য ওইখানে পৌঁছানো যে প্রত্যাবাসন কতটা সম্ভব, ফিজিবিলিটি আমরা যেটা বলছি, ওটা তো একটু ডিফিকাল্ট। স্যার ইজ ভেরি ক্লিয়ার অন দ্যাট, বাট আমি আমাদের দর্শকদের সুবিধার জন্য একটু বলি। সেটা হচ্ছে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে চায়নার, এটাকে এক্সটেনশন করার জন্য ওরা চায়না মায়ানমার ইকোনমিক যে করিডোর আছে সেই করিডোরটা এক্সটেন্ড করলো থেকে ইউনান থেকে, স্যারের একটা পেপারেই আছে, ইউনান থেকে আগে মালাক্কা হয়ে যেতে হইতো। এই মালাক্কা হয়ে যাওয়ার যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে সলভ করার জন্য তারা চেষ্টা করলো ইউনান থেকে সরাসরি আরাকানের পেটের ভেতর দিয়ে এসে ওদের যে ডিপ সি পোর্টটা আছে সেই ডিপ সি পোর্টে এসে যাতে হিট করতে পারে। ঠিক আছে, এটা গেল হচ্ছে চাইনিজ ইন্টারেস্ট। এবার আসি হচ্ছে ইন্ডিয়ান ইন্টারেস্টের ব্যাপারে। ভেরি ইন্টারেস্টিং, কারণ এই যে জিওগ্রাফিক চাঙ্কটা আছে, এই চাঙ্কটা আসলে লট অফ জিওপলিটিক্যাল টেনশন এবং অন্যান্য যে ব্যাপারগুলো এখানে ঘটছে, মিথস্ক্রিয়াটা ঘটছে, এটা বোঝা খুব জরুরি। ইন্ডিয়ার রিকোয়ারমেন্টটা কি? ইন্ডিয়ার উপর দিয়ে আছে চিকেন নেক। সো চিকেন নেকের উপরে থ্রেট কমানোর জন্য, লোড কমানোর জন্য তারা বাংলাদেশকে একটা ট্রানজিট করিডোর হিসেবে ইউজ করার চেষ্টা করতেছিল এবং তারা প্রায় ম্যানেজ করে ফেলছিল যে বাংলাদেশ উইল বি দেয়ার আলটিমেট ট্রানজিট স্টেশন ফর মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য। ওরা এটার অল্টারনেটিভ হিসাবে একটা জিনিস অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, অ্যান্টিসিপেটিং যে আজীবন তো আর তাদের ফ্রেন্ডলি গভর্নমেন্ট থাকবে না, চেঞ্জ আসতেই পারে। সেই জন্য তারা করলো কি, ক্যালকাটা থেকে আগে সি ক্রস করে সিতাতে আসবে, সিতয়। ঠিক আছে, সিতাতে আসার পরে ওখান থেকে সোজা উপর দিকে উঠবে, উঠে সেভেন সিস্টার্সে ঢুকবে, অ্যাগেইন আরাকানের ভেতর দিয়ে যাচ্ছে। তার মানে দুইটা ইন্টারেস্ট কনফ্লিক্ট করলো এই জায়গায়। এই দুইটা ইন্টারেস্ট যখন কনফ্লিক্ট করলো, আপনি শুধুমাত্র এক চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের ইনভেস্টমেন্ট হচ্ছে $7.3 বিলিয়ন। আর যদি কালাদানের এটা যোগ করেন আপনি, কালাদান মাল্টি পারপাস, পুরো নামটা হচ্ছে কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সংক্ষেপে আমরা কালাদান প্রজেক্ট বলি। নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ডলার ইজ ইনভলভড হিয়ার। ঠিক আছে, এই দুইটা ইন্টারেস্ট যখন যোগ হলো তখন 2017-এর রোহিঙ্গা এক্সোডাসটা শুরু হলো। কারণ হচ্ছে ওই জায়গায় আপনার ল্যান্ড দরকার,
ফ্রি ল্যান্ড দরকার। এই ফ্রি ল্যান্ড দরকার হচ্ছে গ্যাসের লাইন, তারপর হচ্ছে তেলের লাইন এবং রোড যেটা আছে এগুলোকে ক্ল্যারিটি আনার জন্য, জায়গাগুলো ফ্রি করার জন্য। এবং মিয়ানমার গভর্নমেন্ট অ্যাগ্রি করলো যে ওকে, এই যে এক্সোডাসটা আছে এটার জন্য যে অ্যাট্রসিটি দরকার, যে জেনোসাইডটা করার দরকার, এটা অলরেডি মিয়ানমার গভর্নমেন্ট অনেকদিন ধরে করছিল। কারণ এই ফ্যাক্টটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মিয়ানমারের যে অ্যাকসেপ্টেড এথনিক লিস্ট আছে এই লিস্টে রোহিঙ্গার নাম নাই। এটা ব্রিটিশরা ভুল করছে কিনা এটা নিয়ে এখনও ডিবেট আছে, বাট ওই নামটা নাই। তাদের কাছে রোহিঙ্গারা হচ্ছে কালা বা বাঙালি, ঠিক আছে। এখন দেখেন আপনি এই ঘটনাটা যখন হলো, যে এই যে 2017 যে এক্সোডাসটা হলো, হওয়ার পরে যে বাংলাদেশ যে তখন 8 লাখ নিলাম, এখন আমাদের 12 লাখ রোহিঙ্গা আছে আমাদের ক্যাম্পে। আমার সৌভাগ্য হয়েছে একটা ইন্টারন্যাশনাল এনজিওর সাথে প্রায় 2 বছর ওই ক্যাম্পে কাজ করার। এখন 2023 সালের নভেম্বর মাসে অপারেশন 1027, যেটা হচ্ছে ওই যে কেবলই আমরা যেটা শুনলাম যে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, তারা একত্রিত হয়ে তারপরে শুরু করলো হচ্ছে যুদ্ধ। কার বিরুদ্ধে? এই আমাদের তাতমাদো অথবা মিয়ানমারের মূল যে সামরিক বাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ করলো। এখন বাস্তবতা কি? আপনি ফেব্রুয়ারি মাস নাগাদ অলরেডি 17টা টাউনশিপের ভেতরে 15টা টাউনশিপ আরাকানে ক্লিয়ার হয়ে গেছে। কারা ক্লিয়ার করলো? আরাকান আর্মি। আরাকান আর্মি এটা ক্লিয়ার করছে কেন? কারণ 1784 সাল পর্যন্ত আরাকান কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। 1784 সালে গিয়ে আরাকান কিন্তু মেইনল্যান্ড বার্মা দ্বারা দখল হলো। তারা স্বাধীন রাষ্ট্র ছিল। সুতরাং অনেক আলোচক বলার চেষ্টা করেন যে আরাকানের স্বাধীনতা একটি সুদূর মানে পরাহত সম্ভাবনা। আরে ভাই, ওরা তো একসময় স্বাধীন ছিলই। ইট ইজ ভেরি মাচ ফিজিবল একটা মানে আউটকাম। এবং আপনি যদি বার্মা অ্যাক্ট দেখেন, বার্মা অ্যাক্টের বেসিস কিন্তু ওই হিস্ট্রিক লিনিয়েজের উপরে বেস করে অনেকটা করা। কারণ দিস ওয়াজ এ ফ্রি ল্যান্ড ওয়ান্স, সুতরাং এটা হইতেই পারে। আবার বাংলাদেশ আমরা একসময় স্বাধীন ছিলাম, মাঝখানে পাকিস্তান ক্রিয়েশন হলো, আবার আমরা কিন্তু স্বাধীন হয়েই গেছি। এটা ন্যাচারাল টেন্ডেন্সি এই জায়গায়। একটু বিরতির সময়, বিরতির পরে নিশ্চয়ই আপনার কাছে আসবো। দর্শক, ছোটটা বিরতির সময় হচ্ছে জনতন্ত্র গণতন্ত্রে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতিতে। দর্শক, আবারও স্বাগত আরআইসিএল স্কেল জনতন্ত্র গণতন্ত্র, এর সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। ডক্টর এম শাহিদুজ্জামান, একটা পত্রিকার শিরোনাম এরকম যে আরাকান আর্মিকে এড়িয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব কিনা। আরাকান আর্মিকে এড়িয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব কিনা? সম্ভব না, অ্যাবসলিউটলি ইম্পসিবল। দেখেন, আলটিমেটলি তো আরাকানে রোহিঙ্গা আর এই রাখাইনদেরকেই সহবাস করতে হবে। ওরাই হচ্ছে মেজর 2 পপুলেশন গ্রুপস। এখন তাদের মধ্যে যে ঘৃণা, আরাকান রাখাইনদের যে ঘৃণা, এর বেসিস আছে, কারণ আছে। কারণ রোহিঙ্গারা সবসময় দেওয়ার অন দ্য রং সাইড ন্যাশনালিস্ট মুভমেন্টে। তবে আমার কথা হচ্ছে যে আমি তো আরাকান স্টেট যে স্বাধীন হবে এরকম কোনো প্রপোজিশন করিও নাই, আর আমার নাই। মেজর এমদাদের কথার সাথে আমার খুব বেশি মানে দ্বিমত করি না, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট উনি অনেক এমফেসিস দিচ্ছেন যে এই আরাকান আর্মি ইভেনচুয়ালি পরাভূত হবে, তাতমাদো প্রিভেইল করবে হিস্টোরিক্যালি। মিয়ানমার সরকারের সঙ্গে নেগোশিয়েটের কথা বলছেন। সংখ্যা, হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দেয়ার আর সার্টেন পিকুলিয়ারিটিস এখন, যেটা আগে কখনো ছিল না। প্রথমত এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এখন ইনভলভড, তারপর এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মায়ানমার জেনারেলসদের বিচারের ব্যবস্থা করা, তারপর আপনার এই যে তাদের যে নিয়ন্ত্রণ, ফিজিক্যাল নিয়ন্ত্রণ, সেটা অনেক উইক হয়ে যাচ্ছে, কারণ প্রচুর ডেজার্শনস হচ্ছে। আগে কিন্তু এরকম ডেজার্শন হয় নাই। আর আরাকান আর্মি তো এখন, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তারা একেবারে গত কয়েক বছরে দে হ্যাভ প্রুভড দেয়ার অ্যাবিলিটি যে এই ধরনের ওয়ারফেয়ারে তারা প্রিভেইল করছে। এই লেটেস্ট যে ডায়ালগটা চায়না অ্যারেঞ্জ করছে, আরাকান আর্মিরও রিবাফ করছে মায়ানমার আর্মিকে। এখন আমার কথা হচ্ছে যে আমিও চাই, কারণ বাংলাদেশ তো সবসময় তাতমাদোকে প্রচুর গুরুত্ব দিয়েছে। এই কয়েক মাস আগেও তো আমরা দেখেছি বারবার যখন আরাকান মায়ানমার গভর্নমেন্টের ট্রুপসরা পালায় আসছে, বাংলাদেশ সরকার সসম্মানে তাদেরকে ওই তাতমাদোর হাতে হ্যান্ড ওভার করেছে, যেটা আমাদের অনেকের কাছে একটু পিকুলিয়ার মনে হয়েছিল যে তাদেরকে এত রাজকীয়ভাবে কেন ট্রিট করা হচ্ছে। আরাকান আর্মিও এতে খুব প্লিজড হয় নাই। এখন আমরা তো আরাকান আর্মিকে ডিল করছি বাধ্য হয়ে, কেননা আমাদের উপায় নাই, তারা এনক্রোচ করছে আমাদের টেরিটরি। আর তাছাড়া একটা কথা তো সত্যি যে একটা ফ্যামিন হয়েছে, একটা ফ্যামিনে হয়তো বা আমাদের এই অংশগ্রহণটা একটা মিনিমাম লেভেলে থাকবে। মিনিমাম মানে জাস্ট ফ্যামিন কন্ডিশনসটা ওইখানে যাচ্ছে, তাদেরকে দেয়া, সাপ্লাইজ দেয়া, অ্যান্ড ইট উইল স্টপ, ইট উইল এন্ড রাইট দেয়ার, অ্যান্ড আরাকান আর্মি উইল বি ব্যাক ওয়্যার ইট ইজ।
আমরা উইল বি ব্যাক এট ওয়্যার ইট ইজ। সো এমনও হতে পারে যে আগামী ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আবার প্যাচ আপ করবে টাটমাডার সাথে, বোঝাতে চেষ্টা করবে যে তোমাদেরকে তো আমরা কিছু করিনি। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস, এটা আমি ওভারলুক করতে পারছি না যে আমার আগে সবসময় প্রিভেইল করেছে। মেজর ইমতাজ যতখানি ফোর্সফুলি বলেন যে টাটমাডা অলওয়েজ সার্ভাইভ করবে, দে আর দ্য লেজিটিমেট, হ্যাঁ আমিও তাও বলি, কিন্তু তারা যে উইক এখন, তাদের এই উইকনেসটা ওভারকাম করা আমার কাছে মনে হয় যে আই ডোন্ট সি এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। একমাত্র রাশিয়ানরা হয়তো তাদেরকে অস্ত্র বিক্রি করবে, চায়না করবে। চায়নার যে মেইন রোলটা থাকবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু চায়নাও কিন্তু ইটস ফ্লিকারি, চায়না কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি। সে আরাকান আর্মিকেও প্রিভেইল করছে, কেউ প্রিভেইল করছে। চায়না আমেরিকার প্রেজেন্সটা পছন্দ করে না, আমেরিকান প্রেজেন্স মনে থাকবে না। আজকে আমি সকালে ওই যে শাংরিলা ডায়ালগ শুনছিলাম, সেখানে আমেরিকান সেক্রেটারি অফ ডিফেন্স যে বক্তৃতা দিচ্ছিল, একবারও কিন্তু রোহিঙ্গা শব্দটা ইউজ করেনি, এবং এমনকি ওইখানে ওই রোহিঙ্গা শব্দটাই আসে নাই। অথচ এত কথা বলা হয়েছে, সবাই বলছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়নাকে কন্টেইন করতে হবে, চায়না এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে চায়না আর আমেরিকার যে একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে এইখানে, এই যে ফ্যামিন কন্ডিশন কোন দিকে যাবে না, দেয়ার ওয়াজ নো মেনশন অফ ইট। তাতেই বোঝা যায় যে কতখানি কম গুরুত্বপূর্ণ আমেরিকানদের কাছে ট্রাম্পের উইথড্রয়ালের কারণে। অনেক ধন্যবাদ ডেলেজ খান। আমাদের যে করিডোর নিয়ে যে আলাপ এখন, সেই জায়গাটাই যেটা বলা হচ্ছিল যে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর, এই বিষয়টি কতটা স্পষ্ট আসলে মানুষের কাছে, এবং যতটুকু করিডোর শব্দটাই আমরা বেশি বেশি শুনছি, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। করিডোর বা চ্যানেল যে শব্দগুলো ইউজ হচ্ছে, প্যাসেজও বলা হয়েছে, ওকে, মানে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ অর চ্যানেল অর করিডোর, এই জাতীয় শব্দগুলো ইউজ করা হচ্ছে এবং একটা আলোচনা চলছে। এবং এই সবকটারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে, এই ক্যাম্পে ত্রাণ দেয়া না। এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আরাকানের ভেতরে, রাখাইনের ভেতরে যারা আছে এই রোহিঙ্গা, ওখানেও কিন্তু রোহিঙ্গারা আছে এবং ওখানেও কিছু কিছু ক্যাম্পের মতো আছে, ওই জায়গায় ত্রাণ পৌঁছানোর জন্য আসলে এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ইন্টারেস্টিং এই জামানায় এসে। আপনি দেখবেন যে একই প্যালেস্টাইনে ইসরায়েলের সাথে আমেরিকার $4 বিলিয়ন পার ইয়ার দিবে 2028 সাল পর্যন্ত হামাস ধ্বংস করার জন্য, এই চুক্তিও আছে। আবার একই সাথে আনরোয়া নামে একটা ইউএনের বডি আছে যারা প্যালেস্টাইনে ত্রাণ সহায়তা দেয়, চিকিৎসা দেয়, ব্যান্ডেজ দেয়, ওইটার জন্য কিন্তু ইউএস টাকা দিচ্ছে। একই ইউএস দুই জায়গায় দিচ্ছে। একই চায়না তাতমদকে অস্ত্র সহায়তা দিচ্ছে, নতুন আর্মামেন্ট কিনে দিচ্ছে। একই চায়না আবার ধরেন আরাকান আর্মিকেও কিন্তু সহায়তা করছে বলে আরাকান আর্মি আজকে আরাকান প্রায় দখল করে ফেলছে। এইরকম একটা পরিস্থিতিতে এসে আপনি এই যে মানবিক করিডোরের প্রসঙ্গটা আনছেন, এটা আসলে কারা প্রপোজ করছে আমাদেরকে এটা বোঝাটা জরুরি। যেই আমেরিকা হাত করা পরিয়ে পায়ে বেরি বেঁধে সামরিক বিমানে করে তাদের অভিবাসী ইন্ডিয়াতে ফেরত পাঠায়, সেই আমেরিকা কিন্তু এই একজন রোহিঙ্গাও এখন পর্যন্ত ফেরত নিবে আরাকানে সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। চায়না নিবে না, কারণ চায়না নিজের প্রজেক্ট সেভ করতে হবে। $7.3 বিলিয়ন প্রজেক্ট ওখানে আটকা পড়ে আছে। ইন্ডিয়া রাজি না। ইন্ডিয়া বরং আরো যেটা করছে যে রোহিঙ্গাদেরকে, আমরা নিউজ দেখেছি, রোহিঙ্গাদেরকে বেঁধে আন্দামানের পাশে নিয়ে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিচ্ছে। ইউএনের রিপোর্ট হয়েছে, জাতিসংঘের রিপোর্ট হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে এসে ওইখানে যে মানবিক সহায়তার দরকার আছে এটা আমরা সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে করিডোর আমার জন্য প্রাসঙ্গিক কখন? সেটা হচ্ছে আমার ল্যান্ড ইউজ করে যদি করিডোর ইউজ হয়, ওকে, আচ্ছা, আমার ল্যান্ড ইউজ করে যদি করিডোর কেউ করতে চায়, সেখানে আমার আপত্তি থাকবে না শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে যে সেগমেন্টেড হয়েতে, প্ল্যান্ড হয়েতে আমাকে একটা রোড ম্যাপ দেখাতে হবে যে আমার 12 লাখ রোহিঙ্গা আপনি এই করিডোরের বিনিময়ে কত দিনে কিভাবে নেবেন। এইটা যেদিন আমাদেরকে দেখানো যাবে তখন এটার ব্যাপারে মনে করেন যে আমরা সম্মতি দিতে পারি। আদারওয়াইজ একটা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য অলওয়েজ করিডোর ইজ নট ম্যান্ডেটরি ফর ইভেন। দেখেন এয়ার ড্রপ, গাজায় তো মনে করেন যে এয়ার ড্রপ করতেছে সকাল সন্ধ্যা, রাফা বর্ডার তো বন্ধ থাকতেছে ইজিপ্টের সাথে। সুতরাং আমি মানে আমাদের দেশের জনগণ অন্য কোন উদ্দেশ্য দেখেন, মানে যে করিডোর নিয়ে আলাপ হচ্ছে
অফকোর্স এই করিডোর যদি মানে এত প্রায়োরিটি পায়, আমি আবারও বলছি যে করিডোরের মূল প্রস্তাবনাটা না পড়ে কমেন্ট করাটা বোকামি। এটা কেউ করবে না, স্যারও করবে না, আমিও করবো না। আগে প্রস্তাবনাটা দেখতে হবে যে ওখানে কি আছে। যদি এরকম থাকে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য খুব স্ট্রিক্ট একটা করিডোর, যেখানে ব্লু হেলমেট এবং শান্তিরক্ষীদের বুটস থাকবে অন দ্য গ্রাউন্ড, সেফ জোন করা হবে হচ্ছে আরাকানের ভেতরে, এবং এইটা একটা স্টেপুলেটেড পিরিয়ড অফ টাইমের জন্য থাকবে। আমাদের কন্ট্রাক্টররা ফুড সাপ্লাই দিবে, আমাদের কন্ট্রাক্টররা ওষুধ সাপ্লাই দিবে, আমরা এখানে অ্যাডভান্টেজে থাকবো, এবং প্রত্যেকটা স্টিকের সাথে 1 লাখ করে রোহিঙ্গা নিয়ে যাওয়া হবে। ইফ দ্যাট ইজ দ্য কন্ডিশন, ওয়াই নট? বাট ওইটা যদি না হয়, যদি ওইটা প্ল্যান হয় যে একটা করিডোর এস্টাবলিশ করে এটা দিয়ে আরাকান আর্মিকে ওপেনাইজ করা হবে, মডার্নাইজ করা হবে, দেন উই শুড নট বি পার্টিজান টু দ্যাট। জি, বক্তব্য একেবারে পরিষ্কার। অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতির সময় যাওয়ারও দর্শক ছোটটা বিরতিতে যাচ্ছে, একেবারে ছোট্ট বিরতি, নিশ্চয়ই কোথাও যাবেন আমাদের সঙ্গে। আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামান, বাংলাদেশের করণীয় কি দেখেন আসলে, মানে খুব দ্রুত সুফল পাওয়ার কোনো সুযোগ দেখেন কিনা প্রত্যাবাসনের জায়গাটাই? এই আরাকানদের বিষয়ে প্রত্যাবাসন বিষয়ে আমার মনে হয় একটা পথ আমরা বেছে নিয়েছি। এই পথে কিছুটা সততার সাথে আগানো যায়, কেননা আমরা তো আর ওইখানে এই যে রোহিঙ্গাদের আরাকান আর্মির সাথে একটা ডায়ালগে যাওয়া, ওদের যে নেতৃত্ব ঢাকায় আসছে, এটা তো সত্যি তারা আসছিল, 2 জন কমান্ডার, তাদেরকে এখানে ঢাকায় তাদের সাথে কথা বলা হয়েছে। তারপর আরও এগুলো অবশ্য আমি একেবারে প্রমাণ করতে পারবো না, শোনা কথা, যে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসও এখনও তাদের সাথে যোগাযোগ রেখেছে। একটা কথা এখন তাদেরকে বোঝানো হচ্ছে যে কোনো দিনও তোমরা এই রোহিঙ্গাদেরকে ইয়ে করে শেষ পর্যন্ত পারবা না। আমি মেজর ইমদাদের এটা যেন উনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড না করে যে আরাকান আর্মির রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমি যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশের এখন প্রেজেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে আরাকান আর্মিকে বোঝানো যে তোমরা যদি এখানে একটা এন্টিটি হিসেবে থাকতে চাও, ইভেন উইদিন দ্য ইউনিয়ন অফ বার্মা। অনেক ধন্যবাদ। স্যার ডেলেজ খান, এক লাইন যদি একটু যোগ করেন এই জায়গাটায়। ধন্যবাদ। পৃথিবীতে ইস্ট তিমোর এবং সাউথ সুদান নামে 2টা রাষ্ট্র ইউএনের প্যাট্রোনাইজেশনে, মানে সর্বশেষ নতুন 2টা রাষ্ট্র গঠিত হয়েছে, জন্মলাভ করেছে। একইভাবে ইউএন যদি চায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি চায়, তাহলে আসলে আরাকান রাষ্ট্র নতুনভাবে জন্ম নিতেও পারে। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউএনের শক্তিশালী প্রেজেন্স দরকার বাংলাদেশে না, শক্তিশালী প্রেজেন্স দরকার আরাকানে। সেখানে সেফ জোন ক্রিয়েট করা হোক, এবং আমাদের দেশে যে 12 লাখ রোহিঙ্গা আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হোক। জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে এই জায়গায় গঠনমূলক সিদ্ধান্ত নেবে, কার্যকরী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে যে সরকার। অনেক ধন্যবাদ আমাদের সংগঠন দর্শক ছিল আজকে জনতন্ত্র গণতন্ত্র। দেখা নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আশা করি।